হঠাৎ ঠাকুরবাড়ির বউ হয়ে এসে পড়েছিলাম তোমাদের অন্দর মহলে। এসে দেখলাম কি ইলাহি ব্যাপার! ছেলে মেয়ে জামাই বউ নাতি নাতনি দাস দাসীতে বাড়িটা গম গম করছে। কে কার কি, কার সঙ্গে কার কি সম্পর্ক, এ বুঝে উঠতে আমার বেশ সময় লেগেছিল। একটা কথা বুঝতে শুধু অসুবিধা হয়নি, ঠাকুরবাড়িতে প্রতিদিনই যেন উৎসব। বাড়ির রান্নাঘরে 10-12 জন বামুন ঠাকুর ভোর থেকে রান্না চড়ান গনগনে উনুনে। রান্নার ব্যবস্থাও দুরকমের, একটা সরকারি একটা বেসরকারি। ঘরে ঘরে যে রান্না বামুন ঠাকুরেরা পৌঁছে দেয় সেটা সরকারি রান্না, কিন্তু প্রতি মহলে ঘরে ঘরে তো অনেক লোক, প্রত্যেকের রুচিও আলাদা। সুতরাং প্রত্যেক মহলের জন্য তোলা উনুনের স্বামী ও স্ত্রীদের ফরমাস অনুসারে কিছু বিশেষ রান্নাও হতো, সেটা বেসরকারি রান্না। এসব দেখে আমি তো তাজ্জব। তোমার নতুন দাদার খাওয়ার রুচি ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার উপর ভার পড়ল তার রুচি অনুসারে রান্না করার। রান্নার তখন আমি কিছুই জানতাম না, ধীরে ধীরে শিখতে হলো সবই। আমার একেবারেই ভালো লাগেনি ঠাকুর বাড়ির ভাড়ার ঘরে বৈঠকি আড্ডা। তরকারি কোটার আসরে সবাইকে থাকতে হতো, আমিও থাকতাম। আমার মন পড়ে থাকতো তোমার কাছে ঠাকুরপো। সেই ভাড়ার ঘরের আড্ডাতেই ঠাকুর বাড়ির মহিলা মহলের কত খোটা, কত গঞ্জনা যে আমাকে সহ্য করতে হয়েছে। প্রথম প্রথম আমার সন্তান হলো না বলে গঞ্জনা করলো আমি বাজা। এই বাজা বউকে বিয়ে করে তোমার নতুন দাদার কত হতাশা, কত যন্ত্রণা, এসব কথা যে কতভাবে আমি শুনেছি। তারপর এলো তোমার আমার সম্পর্ক নিয়ে গুঞ্জন। তোমাকে সাহস করে যে কথা কেউ বলতে পারতেন না, বলতেন আমাকে। আমি নাকি তোমাকে নষ্ট করছি, তোমার মাথা খাচ্ছি। প্রাণের ঠাকুরপো, দেখলে তো গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভবই নয়, বিশেষ করে মনের এই অবস্থায়। যত বেলা বাড়ছে ততই যে এগিয়ে আসছে আমার চিরবিদায়ের মুহূর্ত। আরও বিপন্ন বিষণ্ণ হয়ে পড়ছে মনটা। দিশেহারা হয়ে যে কথা বলতে চাই তার থেকে দূরে চলে যাচ্ছি বারবার। আমার তো আর বেশি সময় নেই, অথচ সব কথা যে বলতেই হবে তোমাকে। হে আমার প্রিয়তম পুরুষ, প্রিয়তম বন্ধু, আমার চিরসখা, তোমাকে না বলে যে আমি মরতে পারবো না। আমার রবি, কতই না তখন বয়স হবে তোমার। তখন তো তুমি এক রত্তি বালক, বয়স সেই 7 হবে। আমার কিন্তু তখন 20 বয়স। আমার বিয়ের দিনেই তো আমি 9 পড়েছিলাম। 1868-র 5ই জুলাই আমার 9 বছরের জন্মদিন। হিন্দুরা বলে জন্মদিনের দিন বিয়ে করতে নেই। তা তোমরা তো হিন্দু নও, ব্রাহ্মণ, ওসব কুসংস্কার তোমাদের নেই। তবে আসল কথাটা হলো, সেদিন যে আমার জন্মদিন সে কথাটা কেউ মনেও রাখেনি। ওই দেখো, এবার মনে পড়লো আমার মায়ের কথা। ওই তো আমি দেখতে পাচ্ছি, আবছা হয়ে দাঁড়িয়ে আছেন এক কোণে। বলছেন জন্মদিনে বিয়ে দিলে সে বিয়ে শুভ হয় না। ঠাকুরপো, এবার সব মনে পড়েছে আমার। মায়ের নাম ত্রৈলোক্য সুন্দরী, যার কথা কেউ শুনল না। আমার বিয়েতে যার কোনো ভূমিকাই নেই, ঠাকুর বাড়ির অন্দরমহলে যার কোনো পরিচয়ও নেই। তার কত বড় নাম, ত্রৈলোক্য সুন্দরী। কোথায় হারিয়ে গেলেন 4 কন্যার সেই জননী, আমার মা? আমার ঠাকুরদা জগন্মোহন গঙ্গোপাধ্যায় ছিলেন ঠাকুরবাড়ির দারোয়ান। তোমাদের বাড়ির ফটকেই তার চিরস্থায়ী আসন ছিল পাতা। আমার দাদামশাইয়ের নাম শশীভূষণ মুখোপাধ্যায়। ঠাকুরবাড়িতে তার কোনো পরিচিতি নেই। ওই দেখো, আবার পিছলে গেছে আমার লেখা। যে কথা বলছিলাম, 1868-র 5ই জুলাই আমার জন্মদিনে তোমার 19 বছরের নতুন দাদার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। কি দুর্লভ সৌভাগ্য আমার! ঈশ্বরের কত বড় আশীর্বাদ আমার উপর। আমি, যার বিদ্যে তখন প্রথম ভাগও বেরোয়নি, আমি এক গরিব কালো রোগা মেয়ে হয়ে গেলাম ঠাকুরবাড়ির বিদ্বান, অপূর্ব রূপবান, অভিজাত যুবক, গানে বাজনায় লেখায় সরস্বতী বরপুত্র, স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী। প্রায় প্রথম দিন থেকে শুরু হয়ে গেল আমাকে তোমার নতুন দাদার যোগ্য করে তোলার চেষ্টা। আমার জন্য কেনা হলো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, ধারাপাত। আমাকে ঘষে মেজে তৈরি করার দায়িত্ব নিজে হাতে তুলে নিলেন
মেজবউ ঠাকুরুন, জ্ঞানদানন্দিনী। আমার মোটেই ভাল লাগতো না এসব। ভাল লাগতো শুধু তোমার সঙ্গে ধারাপাত পড়তে। তোমার সঙ্গে প্রথম বাধাও পড়েছিলাম ধারাপাতের সুরে। প্রাণের রবি, আমি ক্রমশ হয়ে উঠলাম তোমাদের বাড়ির বউ। আমার একমাত্র পরিচয়, আমি তোমার নতুন দাদার স্ত্রী। তুমি আমাকে কি মিষ্টি করে ডাকলে, নতুন বউঠান। আমার জীবনে সারা দিন রাত ধরে একটাই চেষ্টা, কি করে হয়ে উঠব জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যোগ্য স্ত্রী। আমার বাবা মা পড়ে থাকলেন আমার দৃষ্টিপথ থেকে অনেক দূরে, তবু একই বাড়ির বারমহলে। আমি যে বাড়ির বউ, সে বাড়িতেই। খবর পেতাম বাবা কখনো খাটছেন তোমাদের বাগানে পাঁচিল তোলার ফরমাস, কখনো বা দুরস্ত করছেন আমার শাশুড়ি ঠাকুরুন তোমার মায়ের বিছানা। আমার মা যে ক্রমশ কোথায় হারিয়ে গেলেন আমি অন্তত জানি না। ক্রমেই বুঝতে পারলাম ঠাকুরপো, আমি যতই চেষ্টা করি না কেন, মেজবউ ঠাকুরুনের চোখে আমি এবাড়ির বাজার সরকারের মেয়ে ছাড়া আর কিছুই নই। এ পরিচয় থেকে, এই সামান্যতা থেকে আমার কোনো মুক্তির উপায় নেই। জ্যোতিরিন্দ্রনাথের যোগ্য স্ত্রী হওয়া এ জীবনে আমার পক্ষে যে সম্ভব নয়, এ কথাটা ঠাকুরবাড়ির মেয়ে মহল এতদিন ধরে ক্রমাগত আমাকে বুঝিয়ে দিয়েছে। সারা ঠাকুরবাড়িতে আমি একটিই প্রাণের মানুষ পেয়েছিলাম রবি, সে মানুষ তুমি। তুমি বুঝেছিলে আমার দহন। আমার সকল কষ্ট সহ্য হয়, কিন্তু তোমার দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। কেন তুমি লিখলে, চেও না ফিরে ফিরে, হেথায় আলয় নাহি অনন্তের পানে চাহি, আধারে মিলাও ধীরে ধীরে। তোমার কথায় আমি মাথা পেতে নিলাম রবি। আমার সামনে অনন্ত আধার, রবিহীন নিশ্ছিদ্র অন্ধকার। আমি তোমারই নির্দেশে সেই দিকে পা বাড়ালাম। রবি, তখন তুমি বিলেতে। মনে হচ্ছে কত বছর তোমাকে দেখিনি। তোমার ফিরে আসার দিনগুলি কাটছে আমার রাত দিন। একদিন কুট্টুকুটার আসরে মেজবউ ঠাকুরন বললেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে একটা বিয়ে হলো ওর, কোথায় নতুন আর কোথায় তার বউ। এ বিয়েতে মনের মিল হওয়া সম্ভব নয়। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী নিয়ে ঘর করা হয়তো যায়, সুখী হওয়া যায় না। নতুন তো আমার কাছেই সারাক্ষণ পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়ে আছে, তাই সংসারের দুঃখটা ভুলে আছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন মেজবউ ঠাকুরন। তারপর কেউ একজন ফোড়ন কাটলেন। এবার মেজবউ ঠাকুরন বললেন আমাকে নিয়ে তার আসল হতাশার কথা। আমি তো নতুনের যোগ্যপাত্রী দেখেছিলাম, আমার স্বামীর বন্ধু ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ে। নতুনের পছন্দও হয়েছিল, কিন্তু সে বিয়ে হলো কোথায়? নতুনের ভাগ্যে নেই, হবে কোথা থেকে? মেজবউ ঠাকুরনের এই কথাটা ঠাকুরবাড়ির মেয়ে মহলে রটে গেল হু হু করে। ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ের গুণাবলীর কথা কতভাবে যে আমার কাছে আসতে লাগলো, সেই সঙ্গে শুনতে লাগলাম আমার জন্যে ঠাকুরবাড়ির হতাশার নিঃশ্বাস। সত্যিই তো ঠাকুরপো, কোথায় সূর্যকুমারের বিলেত ফেরত মেয়ে আর কোথায় ঠাকুরবাড়ির বাজার সরকারের মেয়ে? আমি ক্রমশ হয়ে উঠলাম ঠাকুরবাড়ির করুণার পাত্রী। ঠাকুরপো, ঠাকুরবাড়ির রূপকুমার সত্যিই রূপে গুণে জ্যোতির্ময় স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই ছিল না আমার। কোনোদিনও সেই যোগ্যতা অর্জন করতেও পারিনি। তবু কেন তার সঙ্গে বিয়ে হলো আমার, সেই কথাটা কেউ কিন্তু ভেবে দেখলেও না। ঠাকুরপো, আমার সঙ্গে বিয়ে না হলে তোমার নতুন দাদার বিয়েই যে হতো না। আমি ছিলাম তোমাদের সবচেয়ে সহজ মুক্তির উপায়, হাতের কাছেই ছিলাম আমি, তোমাদেরই বাড়ির গরিব মহলে, নিচের তলায়। কে বাবা মশাইয়ের কানে আমার কথাটা তুলেছেন জানি না। আমার ভাগ্য, আমার নিয়তি। বাবা মশাইয়ের আদেশ গেল তোমার নতুন দাদার কাছে আমাকে বিয়ে করার জন্যে। তখন যে সূর্যকুমারের মেয়ের কথা তাকে জানানো হয়নি তা হয়তো নয়, কিন্তু তিনি কান দিলেন না। আমার মতো সহজলভ্য আর কে ছিল বলো? ঠাকুর বাড়ির পুরুষ।
সে পুরুষ যতই হোক রূপবান গুণবান, যেমন তোমার জ্যোতি দাদা, যেমন তুমি নিজে, সেই পুরুষের বউ পাওয়া খুব সহজ নয়। ঠাকুরপো, মাত্র 4 মাস তোমার বিয়ে হয়েছে, এখন তুমি তোমার নতুন বউ নিয়ে বেশ আচ্ছন্ন। তাই তো স্বাভাবিক, পুরাতনকে বিদায় জানিয়েছ তুমি, নতুনই তোমার সব। কিন্তু একদিন তোমারও মনে হবে ঠাকুরপো, তুমি সেই বাবা মশাইয়ের নির্দেশেই বিয়ে করতে বাধ্য হয়েছ অনেক নিচের তলায়। তোমার স্ত্রীর বাবা ঠাকুর বাড়িরই কর্মচারী, তোমার যোগ্য স্ত্রীকে তুমি পেলে ঠাকুরপো? অর্থ, আভিজাত্য, রূপ, গুণ কোনো কিছুর জন্যেই হিন্দু ঘরের তেমন মেয়ে তোমাদের ঘরে আসবে না, যে মেয়ে বংশমর্যাদায় শিক্ষা দীক্ষায় তোমাদের সমান সমান হবে। কারণ তোমরা তো হিন্দু নও, ব্রাহ্মণ। যে শালগ্রাম শিলা সাক্ষী রেখে হিন্দু বিয়ে হয়, সেই শালগ্রাম শিলাই তো তোমরা মানো না। তার উপর তোমরা আবার মুসলমানের জল খাওয়া একঘরে পিরালি ব্রাহ্মণ। এক কথায় তোমাদের কোনো হিন্দু ব্রাহ্মণ পরিবারই ব্রাহ্মণ ভাবে না। সুতরাং সেই পরিবার তোমাদের চট করে মেয়ে দেবে কেন? আমার পরম সৌভাগ্য কিংবা অমোঘ নিয়তি, আমাকে তোমরা পেয়ে গেলে হাতের কাছে। আমার বাবার তো আর না বলার ক্ষমতা নেই, স্বয়ং বাবা মশাইয়ের আদেশ। তোমার জ্যোতি দাদারই প্রতিবাদ করার সাহস হলো না। আমার বয়স মাত্র তখন 9, তিনি 19। বিদ্যায় বুদ্ধিতে কত এগিয়ে আমার চেয়ে। সত্যিই তো কত বড় ভাগ্য আমার। বিড়ালের ভাগ্যে শিখেছিল, কোনো যোগ্যতা ছাড়াই ঠাকুরবাড়ির বউ স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হয়ে গেলাম আমি, শুধুমাত্র আমার সহজলভ্যতার যোগ্যতায়, শুধুমাত্র তোমাদের কোণে খোঁজার পরিশ্রম সহজে মিটিয়ে দিতে। রবি, আমার প্রাণের রবি, আমার সব দুঃখ, সব পরাজয় আর অপমান একদিকে, আর একদিকে তুমি। ঠাকুর বাড়িতে আমার একমাত্র পাওয়া তুমি, তুমি ঠাকুরপো, শুধু তুমি। 9 বছর বয়সে এই বাড়িতে এসে তোমাকে পেলাম আমার খেলার সাথী হিসেবে, আমার দোসর হিসেবে। বালিকা বেলা থেকে যখন পৌঁছেছিলাম কৈশোরে, যখন আমার শরীর মন হয়ে উঠল অন্যরকম, যখন বদলে গেল আমার ইচ্ছের রং, তোমাকে তখন পেলাম আমার বন্ধু হিসেবে, আমার একমাত্র বন্ধু। আমার প্রতি ঠাকুরবাড়ির সমস্ত অবহেলা, সব চাপা ঘেন্নার যেন প্রতিশোধ নিলে তুমি, আমার পরম পুরুষ। যদি কেউ কখনো বুঝে থাকে আমার দখল, সে শুধু তুমি। আমার মনে আছে, নন্দনকাননে অন্ধকার রাত্রির বেলা আমাকে জড়িয়ে ধরে তুমি বললে, নতুন বৌঠান, কি তোমাকে দহিছে আমি জানি। তোমার মতন করে কথা বলতে এ বাড়িতে কেউ পারে না, জানো রবি। তোমার কথা শুনে, তোমার বুকের আশ্রয়ের মধ্যে সে রাতে আমার মনে হয়েছিল সত্যিই আমার অন্তরের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে বৃষ্টি এলো। মনে হয়েছিল তুমি আমার চিরকালের। মনে হয়েছিল, না বিশ্বাস হয়েছিল ঠাকুরপো, তোমার ওই মন, যে মন বোঝে আমার অপমান, যে মন অনুভব করে আমার একাকিত্ব, যে মন সবসময় ছুঁয়ে থাকে আমার মনটাকে, সেই মনটাকে আমি চিরকালের জন্যে পেয়েছি। সেই মনের ওপর আর কোনো অধিকার নেই কারো। এই বিশ্বাসের জোরেই আমি বেঁচেছিলাম এতদিন। ঠাকুরপো, মনটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুতেই বাগে আনতে পারছি না। কখন যে আমার জীবনের শেষ দিনের এতটা সময় কেটে গেল। এখন দুপুরবেলা আমার ঘরের জানালা দিয়ে দেখতে পেলাম বামুন ঠাকুর তোমাদের ঘরে দিয়ে গেল মধ্যাহ্নের খাবারটা। তুমি আজকাল তোমার নতুন বউকে নিয়ে নিজের ঘরেই খাও। তোমার নতুন জীবন এই 4 মাসে কত বদলে দিয়েছে তোমাকে। আগে আমার হাতের রান্না ছাড়া তোমার মন ভরতো না, কিছু না কিছু রাঁধতেই হতো তোমার জন্যে। এখন বামুন ঠাকুরের রান্নাতেই তুমি খুশি। তোমার জ্যোতিদাদাও বেশি এবাড়ির রান্না মুখে দেন না। তিনি থাকেনি বা কখন যে খাবেন, ভুলেই গেছি কবে তাকে শেষ দেখেছি। তিনি মেজবউ ঠাকুরনের বাড়িতেই বেশি আরাম পান, ওদের বাড়ির সাহেবী রান্নাতেই তার তৃপ্তি বেশি। ঠাকুরপো, আমরা আজ উপোস। রান্নাঘরে সে খবর পাঠিয়ে দিয়েছি সকালবেলা। আজ আমার দরজা বন্ধ। এ দরজা আমি বন্ধ করেছি, খুলব না আমি। তোমরা খুলো আমার মৃত্যুর পরে।
সেই রুদ্ধ দুয়ার খোলার অভিজ্ঞতা থেকে হয়তো তোমাদের মধ্যে জন্ম হবে কোনো লেখা কোনো দিন। কে বলতে পারে, আমি থেকে যাব তোমার সেই লেখার আড়ালে। ঠাকুরপো, আজ আমার ঘরে কেউ আসবে না, কেউ না। আজ মৃত্যু ব্রত পালন করছি আমি, একই সঙ্গে বেদনা আর আনন্দ বাজছে হৃদয়ে আমার। আজ আমার নির্জলা উপবাস, যাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ি আমি, যাতে মরতে তেমন কষ্ট না হয়। আবার কেমন এলোমেলো হয়ে যাচ্ছে ভাবনাগুলো, ঝিমঝিম করছে মাথার মধ্যে। তবু লিখছি, আমি যে লিখছি তা ঠিক নয়, কেউ একজন লিখিয়ে নিচ্ছে সব কথা আমাকে দিয়ে। মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা, কিন্তু তার আগে অন্য একটা কথা বলি তোমাকে। খুব তেষ্টা পাচ্ছে আমার। ঘরের কোণে পাথরের টেবিলটার উপর কুঁজো ভর্তি জল, কিন্তু এক ফোঁটাও জল খাবো না, যতই তেষ্টা পাক। জল খেলেই আমার ব্রত যে ভেঙে যাবে, বরং টেবিলের ওপর মাথা রেখে একটু জিরিয়ে নিই। ঠাকুরপো, মাথাটা এত ঝিমঝিম করছে কেন বলো তো? সামান্য এই ঘটনা, তবু মনে পড়ে গেল। গত 4 মাস শুধু এই রকম কত ঘটনা মনে করে করে বেঁচে থাকলাম আমি, শুধুই স্মৃতির মধ্যে বেঁচে থাকা। বর্তমান যেন থেমে গিয়েছে আমার জন্যে। শুধু মনে পড়ে, মন কেমন করে অতীতই হয়ে ওঠে বর্তমান। বেঁচেছিলাম সেভাবেই এতদিন। তোমার বিয়ের পর 4টে মাস আমার কেটেছে অতীতে। ক্রমশ মনে হলো, কি লাভ অতীতের মধ্যে বেঁচে থেকে, এর চেয়ে মরে যাওয়াই তো ভালো। যে ঘটনার কথা বলতে যাচ্ছিলাম, একদিন বিকেলবেলা জানলার ধারে চুপ করে বসে মালা গাঁথতে গাঁথতে ঘুমিয়ে পড়েছি। তুমি এলে আমার ঘরে, আমার উরুক্কু চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে আমার পিঠের ওপর হাতটি রেখে নরম করে রাখলে। নতুন বৌঠান। আমি তাকালাম তোমার পানে। তুমি বললে, যেভাবে এ ভুবনে শুধু তুমিই বলতে পারো, মনে হলো কবিতা, মনে হলো গান, মনে হলো প্রেম, আমাকেই নিবেদন করলে তুমি। ভেবেছিলাম হয়তো বা ভুলে গেছি, কিন্তু ভোলা কি যায় ঠাকুরপো? তোমার কথাগুলি যে ঝরে পড়ছিল ফুলের মতো আমার মনোভূমিতে। তুমি বললে, নতুন বৌঠান, মালা গাঁথতে গাঁথতে জানালার কাছে বসে কার কথা ভাবছো অমন করতলে রাখি মাথা? তোমার কোলে ফুল পড়ে রয়েছে, তুমি ভুলে গেছো মালা গাঁথা। ঠাকুরপো, তোমার হাতটিকে আমার গালের উপর চেপে বলেছিলাম, তোমারই জন্যে মালা গাঁথছি ঠাকুরপো, তোমারই কথা ভাবতে ভাবতে ভুলে গেছি মালা গাঁথতে। তুমি বললে, আমার কথা ভেবেই মালা গাঁথতে ভুলুনি। ভুলেছ ওই যে ঝুরু ঝুরু বায়ু বহে যায় আর কানে কানে কি যে কহে যায়, সেই জন্যে। ওই যে চোখের উপর ভেসে যাচ্ছে মেঘ, উড়ে যাচ্ছে পাখি, আর সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ছে থাকি থাকি, ভুলেছ সেই জন্যে। আমি তোমার কথা শুনে কেমন বিহ্বল হয়ে গেলাম। তুমি আমার আর্ধেক গাঁথা মালাটি নিলে আমার কোল থেকে তুলে দিলে আমার বেনির সঙ্গে জড়িয়ে, তারপর একটু নিচে হয়ে কানের কাছে মুখ এনে বললে, নতুন বৌঠান, লোভন হয়েছে গ্রীবাটি তোমার। আচমকা তোমার ঠোঁট আদর করলো আমার উন্মুখ গ্রীবা। তুমি আমার কানে কানে বললে, নতুন বৌঠান, তোমার এই মধুর অলস, এই মধুর আবেশ, মধুর মুখের এই হাসি আমার প্রেমের মধ্যে থেকে গেল তাদের মূল্যের পরিমাণ। ঠাকুরপো, আমার হাসি, যার জন্য তুমি সত্যিই পাগল হয়ে গিয়েছিলে একদিন, সেই হাসি দেখার জন্যে তোমার কত না কথা, কত দুষ্টুমি, ফন্দি, কৌতুক। সত্যি করে বলো ঠাকুরপো, সেই হাসির কথা তোমার আজও মনে পড়ে? তুমিই তো একদিন আমাকে বলেছিলে, ধীরে ধীরে প্রাণে আমার এসো হে, মধুর হাসিয়ে ভালোবেসো হে। সেই গান আরেকদিন তোমার নতুন বউয়ের দিকে তাকিয়ে তুমি গাইতে পারলে? মনে পড়ে, দক্ষিণের সেই বারান্দায় সেদিন কেউ ছিল না, শুধু তুমি আর আমি।
বিকেলবেলা গা ধুয়ে ছাদে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, তুমি এলে ছুটে। আমার চিবুক ধরে মুখটি তুলে ধরলে। আমার দৃষ্টি আটকে গেল তোমার চোখে। তুমি কি বলেছিলে ভুলিনি আজও। বলেছিলে তোমার এই চকিতের চাউনির দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। নতুন বৌঠান, একে আমি রাখবো গানে গেথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। আমি বললাম, ঠাকুরপো, আমার চোখের জলে সেই অমৃত নেই যাতে এক নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে। মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, একদিন সেই চাউনিও সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে। হাজার কথার আবর্জনা, হাজার বেদনার স্তূপে তুমি আজকের এই মুহূর্তটিকেও হারিয়ে ফেলবে একদিন। তুমি আমার কথার উত্তরে তেমন কিছুই বললে না। বললে অনেক রাতে ছাদের অন্ধকারে। কি বলেছিলে আজ তোমার মনে নেই? বলেছিলে, নতুন বৌঠান, আমি চাইনে রাজার প্রতাপ, আমি চাইনে ধনীর ঐশ্বর্য, তোমার চোখের মায়াই আমার চিরদিনের ধন। তাই দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি। বন্ধু, কত কথা যে মনে পড়ছে। যত এগিয়ে আসছে সময়, ততই যেন কোনো কোনো মুহূর্তকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ইচ্ছে করছে। আবার এই মুহূর্তগুলোর জন্যই বেঁচে থাকার কষ্ট আর সহ্য করার শক্তি নেই আমার। মনে পড়ছে সেই দুপুরবেলাটি। বৃষ্টি পড়ছে সকাল থেকে, কখনো কখনো কমে আসছে বৃষ্টি। হাওয়ার দমকা হাওয়া তাকে মাতিয়ে তুলছে। ঘরে দিনের বেলাতেই বাতি জ্বালিয়ে রেখেছি। হাওয়ার দাপটে কাঁপছে তার শিখা। কিছুতেই কাজে মন যাচ্ছে না। হঠাৎ তুমি তোমার ঘরে বর্ষার গানে লাগালে মল্লারের সুর। তখন তোমার আমার জীবন ছিল অন্যরকম। তখন তোমার ঘর ছিল শুধু তোমারই ঘর। সেই ঘরে আমার গতিবিধি ছিল অবাধ। কোনো কুণ্ঠার পর্দা ছিল না মাঝখানে। তোমার মল্লার আমাকে ডাকলো। যেমন করে গাইছিল আকাশ, ঠিক তেমন করেই গাইলে তুমি। পাশের ঘর থেকে একবার এলেম তোমার দুয়ার পর্যন্ত, আবার ফিরে গেলাম। আবার একবার বাইরে এসে দাঁড়ালাম। তারপর তোমার মগ্ন মল্লারের টানে ভেতরে না এসে পারলাম না। ধীরে ধীরে ভেতরে এসে বসলাম তোমার পাশটিতে। তোমার মনে আছে ঠাকুরপো, নাকি সব ভুলে গেছো? হাতে ছিল আমার সেলাইয়ের কাজ। আমি মাথা নিচু করে তোমার পাশে বসে সেলাই করতে লাগলুম। তোমার আকাশের মতো গান আর সমস্ত মেঘ, বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ নিয়ে আমার সমস্ত শরীরের ওপর ছড়িয়ে দিল আদর। এমন আদর তোমার কাছ থেকে আমি কোনো দিন পাইনি। বৃষ্টি ধরে এলো, তোমার গান থামলো। আমি আমার সেলাই বন্ধ করে জানালার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইলুম। মনে হলো আমার জীবনের মতোই ঝাপসা ওরা। তারপর একটিও কথা না বলে আমি আমার ঘরে ফিরে এলাম চুল বাঁধতে। ঠাকুরপো, সেদিন আমি গা ধুইনি, পাছে ধুয়ে যায় তোমার আদর, যেমন ধুয়ে যায় নাগকেশরের সোনালি রেণু বৃষ্টিতে। ঠাকুরপো, আমি তোমাকে চিনি, জানি, কাছে পেয়েছি, ভালোবেসেছি 17 বছর ধরে। কেমন করে তোমাকে ছেড়ে থাকবো ঠাকুরপো? তুমি বিলেত চলে যাবে, তোমাকে ছেড়ে থাকতে হবে। কেমন করে সেই যন্ত্রণা ঠাকুরবাড়ির বন্ধুহীন পরিবেশে আমি সহ্য করব বলো তো? সে কথা ভেবে আমি চেষ্টা করেছিলাম আত্মহত্যার, কিন্তু মরতে পারিনি। তোমারই জন্যে হয়তো পারিনি ঠাকুরপো। এবার পারবো তো? মৃত্যুর পরে তোমাকে ছেড়ে থাকবো কেমন করে ঠাকুরপো? তোমার বিয়ের কথা যখন সব পাকা হয়ে গেল, যখন আর ফেরবার পথ নেই তোমার, যখন আমি জানলাম তোমাকে হারিয়েছি আমি চিরদিনের জন্যে, আমার রবি এখন অন্যের। আমার সঙ্গে এলে দাবা খেলতে, আমার সঙ্গে দাবার খেলায় জিততে পারতে না কখনো। ভাব দেখাতে যেন ইচ্ছে করেই হেরেছ। আমি বললাম, আমি হেরে গেছি রবি, আর খেলবো না। তুমি বললে,
তুমি তো জিতে গেলে বৌঠান, আমার জীবনটাই হয়ে যাবে ওলট পালট। নতুন বৌঠান, তুমি তবু একলা থাকতে পারবে। এত বছরের তোমার আমার কত আসা যাওয়ার, কত দেখা দেখির, কত বলা বলির, তারই আশেপাশে কত স্বপ্ন, কত অনুমান, কত ইশারার স্মৃতি নিয়ে আমার জীবন থেকে একাকিত্বের সেই গৌরবটুকুও হারিয়ে যাবে। ইচ্ছে করলেও আমি তোমার চোখের শুকতারার আলো, তোমার চুলের চামেলি ফুলের গন্ধ, তোমার হাসির ইশারার স্মৃতির সঙ্গে একলা হতে পারবো না। নতুন সম্পর্কের চাহিদার ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসবে। ঠাকুরপো, তোমার কথা শুনে আমার চোখে জল এলো। কিছুতেই লুকিয়ে রাখতে পারলাম না বেদনা। তুমি আমার ঘরে খাটে এসে বসে রইলে অনেকক্ষণ। তারপর হঠাৎ আমার হাত দুটি তোমার বুকে চেপে ধরে বললে, কতভাবে তুমি আমার নাম ধরে ডেকেছ বৌঠান। ওই নামে, ওই ডাকে যে মানুষ এতকাল সাড়া দিয়েছে, সে তো শুধু বিধাতার রচনা নয় নতুন বৌঠান, সে মানুষ যে তোমারও রচনা। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারলাম না, ভেঙে পড়লাম কান্নায় তোমার বুকের উপর। তোমার কথাগুলি মিশে গেল তোমার গভীর আলিঙ্গনে। আমার মনে আছে সেই কথা নতুন বৌঠান, কখনো আদরে, কখনো অনাদরে, কখনো কাজে, কখনো অকাজে, কখনো সবার সামনে, কখনো একলা আড়ালে, কেবল একটি মানুষের মনে মনে জানা দিয়ে গড়া এই আমি। আর যে মানুষটি এত বছর ধরে আমাকে গড়ল, সে তুমি বৌঠান, সে তুমি। ঠাকুরপো, সেদিন তোমার কথার উত্তরে কোনো কথা বলতে পারিনি আমি, বেদনার আচ্ছন্নতায় ডুবে গিয়েছিলাম। আজ যাওয়ার বেলায় তোমাকে বলি, এই যে তোমাদের 17 বছরের জীবন, কত মনে পড়া, কত টাটকা গন্ধ, কত ক্লান্ত সুর, কত বৃষ্টির মতো আদর, এসব থাকবে কোথায়? তুমি তো আর তাদের ডেকে নিয়ে গিয়ে ঘরে রাখতে পারবে না। ঠাকুরপো, আমার সঙ্গে তাদেরও বিদায় জানিও। ওরা উড়ে চলে যাক বাতাসে, ওদের আর খুঁজতে বেরিও না। রবি, তোমার মনে আছে তুমি পান্তা ভাত খেতে ভালোবাসতে? চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত। স্কুল থেকে ফিরেই খুব খিদে পেত তোমার, তখন খেতে পান্তা ভাত, আর খেতে দিতে হতো আমাকে, না হলে তোমার মুখে রুচতই না। বিলেত থেকে ফিরেই তুমি খেতে চাইলে পান্তা ভাত আর চিংড়ি চচ্চড়ি। আমি তো অবাক, বললাম, ঠাকুরপো, কত ভালো ভালো রান্না খেয়ে এসেছো, মেম সাহেবদের হাতের রান্না, এখন কি আমার তৈরি পান্তা ভাত আর চিংড়ির চচ্চড়ি তোমার ভালো লাগবে? তুমি হেসে বললে, নতুন বৌঠান, সারা ভুবন ভ্রমিয়া যে স্বাদ পায়নি, সে তোমার মেখে দেওয়া পান্তা ভাতের স্বাদ। ঠিক যেমন দিতে ছোটবেলায়, তেমনই দাও তো। চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত অল্প, আর একটু লঙ্কার আভাস দিয়ে। ওই আভাসটুকু যেন হয় তোমার হাতের, অমন আর কেউ পারে না নতুন বৌঠান। কত কথা যে মনে পড়ছে ঠাকুরপো, এলোমেলো ভাবে। তা হোক, মনটা আলগা করে দিয়েছি। জীর্ণ মনটা নিজেকে হালকা করুক, ভার বহন করতে আর যে পারছে না।